তুই আমাকে মারতে পারবি না আমার ভালোবাসা বাজি। হাতটি ধরে পীযূষ সাহার আসছে নতুন ছবি, প্রোডাকশনই শেষ নয়, আরও আছে হবি। একটি পালক তার টুপিতে নতুন সংযোজন, সব কিছুকে ছাপিয়ে এবার ক্রিয়েটিভ ডিরেকশন। অ্যাকচুয়ালি আমার যে কটা ছবি করেছি তার 90% ছবি মৌলিক গল্প নিয়ে গল্প। গ্যারাকল, রাজু আঙ্কেল, তুলকালাম, বাজিমাত, নীল আকাশের চাঁদনি। বাজিমাত গল্পটা যেমন আমার লেখা ছিল, মমতাজ স্ক্রিপ্ট করেছিলেন। নীল আকাশের চাঁদনির তুলকালাম, অঞ্জন চৌধুরী, এনকে সলিল দুজনই অবদান ছিল। সুতরাং আমার গল্পের ম্যাক্সিমাম ছবির গল্পই মৌলিক গল্প। এনকে সলিল বুনেছেন কমেডি লাভ স্টোরি, নবাগতা জুটিও আছে অঙ্কুশ রূপশ্রী। এই গল্পর একটা অনুপ্রেরণা, একটা ছবির গল্প। আমার ছেলে, বড় ছেলে প্রিন্স বিভিন্ন ইংলিশ ছবি দেখে, বিভিন্ন ছবি দেখে। একটা ইংলিশ ছবির অনুপ্রেরণা থেকে আমার ছেলে বললো, বাবা এটা একটা কমেডি লাভ স্টোরি ফান, এটা যদি বাংলায় তুমি ভাবতে পারো আরও তোমার ভাবনা আসলে আরও ভালো হতে পারে। আমরা চাই টিকিট কেটে দেখবো জিনিসটা, হাসবো, হেসে একদম গড়াগড়ি খাবো। সেইগুলো যেন ভুলে আমরা দুটো দিন সেটা দেখার পর ওই দুটো দিন যেন আমরা হেসে কাটাতে পারি। অনেকদিন পর একটা রোমান্টিক কমেডি আসছে, এটা তো বাংলা মুভি থেকে প্রায় দেখাই যাচ্ছিল না, তো শুনে খুব ভালো লাগলো এটা আসছে। আমার মনে হয় খুব হিট করবে। বাংলা মুভিতে একটা কমেডি ফিল্ম আসছে, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, দেখতে হবে। শুনেই খুব ভালো লাগছে যে অনেকদিন বাদে একটা রোমান্টিক কমেডি আসছে, তাও আবার বাংলা সিনেমায়, দারুণ লাগছে। আমাদের বেঙ্গলি ফিল্মে অনেকদিন রোমান্টিক কমেডি সেরকম ফিল্ম ভালো আসেনি, তো অনেকদিন পর আমাদের একটা এক্সপেকটেশন আছে একটা ভালো ফিল্ম আমরা দেখবো সিনেমা হলে গিয়ে। আমরা সবাই তো দেখতে চাই রোম্যান্সের সাথে কমেডিটা, হোয়াট উই পিপল অ্যাকচুয়ালি এক্সপেক্ট। এই ছবিটা আমার মনে হয় আমরা সবার সাথে বসে একটা ফ্যামিলি সাথে বসে আমরা দেখতে পাবো, এটাই আমার এক্সপেকটেশন। আর কদিন পরে অঙ্কুশ স্টার হয়ে যাবে। মনে পড়ে? তুই তো ভাবিস আমি কিন্তু প্রথম বললাম অঙ্কুশ এই জন্য কিন্তু হিরো, তুই বিশ্বাসই করিস নি। দাদা তুমি আবার আর কি হচ্ছে ওর সাথে। যখন ঠিক করলাম যে নতুন ফ্রেশ মুখ চাই, বিভিন্ন অডিশন নিচ্ছিলাম, বিভিন্ন ছেলে ফটো দিয়ে যাচ্ছে, মেলে ছবি পাঠাচ্ছে, কিন্তু মন মতন কিছুই হচ্ছে না। জন্ম নিল একটি তারা আপন ঘরের কোণে, হাল্লা বলে উঠবে জেগে সব ফ্যানেদের মনে। পীযূষ দা আমার দাদা হয়, আমার পিস্তত দাদা হয়। আমি ওর ভাই বলেও আমার পথটা কোনোদিনই ইজি করে দেননি। ভীষণ ডেডিকেটেড পারসন, ডেডিকেটেড টুয়ার্ডস হিজ ওয়ার্ক। ওকে টোটাল জিমে ভর্তি করানো, ড্যান্স স্কুলে ভর্তি করানো, একটা অভিনয়ের মাস্টার দিলাম। টোটাল 1 বছর ধরে আমি ট্রেনিংয়ে রাখলাম যে তোকে যা করতে তৈরি হয়ে নামতে হবে। আগে দাদার যে সিনেমাগুলো হয়েছে তাতে আমি দাদার সাথে থাকতাম, কাজ বুঝতাম, বোঝার চেষ্টা করতাম, দাদাকে জিজ্ঞেস করতাম যেটা বুঝছি না বা কিছু বুঝতে পারছি না, কেন এটা হচ্ছে, এটার মানে কি, এটার নাম কি, এটা কেন এদিকে সেট করা হচ্ছে। আর এই তবে থেকে টিভিতে চালু হয়েছে কত ছেলে আর মেয়ের যে ফোন, দাদা আমার হিরো বানান। আরে ভাই আমি ঘরের লোক ছিল, কারো হিরো বানান। দাঁড়ান 1 মিনিট কথা বলি, দেখি অঙ্কুশের প্রতি আমার একটা এক্সপেকটেশন আছে ইয়াং জেনারেশনের প্রতি, কারণ সিনেমার ডেফিনেশন চেঞ্জ হচ্ছে। তো সেই হিসাবে নতুনদের অবশ্যই আমি স্বাগত জানাবো। আমরা নিউ ফেস দেখতে চাই টলিউডে। নিউ পার্সনস আর অলওয়েজ ওয়েলকাম। অঙ্কুশ, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর নিউ ফিল্ম। একদম ফ্রেশ ফেস, তো খুব এক প্রচন্ড আর্জেন্সি আছে বাংলা ইন্ডাস্ট্রিতে, আর নতুন ফেস তো কিছুতে এক্সপেক্ট করাই যায়। অঙ্কুশ উই লাভ ইউ। প্রেমের গল্পে ভিলেন নেই, কি যে বলেন দ্যাট। সুরজিৎ তো একাই 100 করছে বাজিমাত। কিছু মানবো না, শুইয়ে রেখে দেবো। ইয়ং হ্যান্ডসাম অ্যান্টি হিরো
নাও ইজ বেঙ্গলি ইন্ডাস্ট্রি সুরজিৎ। আমাকে নিয়ে যে প্রথম রিস্কটা নিয়েছিল ইন্ডাস্ট্রিতে, মানে অ্যাজ আ লিড আমাকে কাস্ট করবে, সেটা ছিলেন মিঠুদা। বাজিমাত ছবিতে মেইন অ্যান্টি হিরো রোল দিয়েছিলাম, অনেকে আপত্তি ছিল, কিন্তু আমার দেখেছিলাম ওকে দেখে মনে হচ্ছিল যেন আমার ক্যারেক্টারের সঙ্গে যায়। আবার এই ছবিতে গল্প আসতে লেখা হয়েছে তখন যেন সুরজিৎই আইডল এই ক্যারেক্টারের জন্য, অ্যান্টি হিরোর জন্য। হঠাৎ করে একদিন মিঠুদা আমায় ফোন করলেন, আমি তার এক কথায় চলে যাই সেখানে, কিন্তু যাওয়ার পর যখন আমি ক্যারেক্টারের ডেসক্রিপশনটা শুনে আমার মাথায় হাত, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে ভিলেনকে এতটা ইম্পর্টেন্স আমার মনে হয় না আমি দেখেছি যে দেওয়া হয়। মানে ওর বিকল্প আমার মনে হয় নেই এই মুহূর্তে, এবং গুড অভিনেতা। রুম 1-এ যেটা হয়েছিল, তারপরে বাংলা ইন্ডাস্ট্রিতে এই ফার্স্ট আমি একটা চলন্ত জিপ থেকে একটা চলন্ত ট্রলারে ঝাঁপ দিয়েছি, এবং উইদাউট এনি হার্নেস, কোনো হার্নেস ছিল না আমার। এবং তারপরে আমাদের যে ফাইট হয়েছে যে ট্রলারটার উপরে, সেটা একটা মেটাল শিট দিয়ে তৈরি ছিল, এবং 43 ডিগ্রি হিটে ওটা আগুন হয়ে গেছিলো। যখন আমাকে অঙ্কুশ মারতো আমি পড়তাম, বা অঙ্কুশকে আমি মারতাম অঙ্কুশ পড়তো, আমাদের গায়ে পুরো এরকম লাল 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 ছোপ হয়ে যেত, পুড়ে যেত আমাদের চামড়া, হাতের চামড়া, বুকের চামড়াগুলো। শর্টের শেষে সুরজিৎ এসে আমাকে কমপ্লেন করতো, মিঠুদা দেখো তো অঙ্কুশকে বারণ করো, যে কীভাবে ও লাঠি চালাচ্ছে, দেখো শর্ট চালিয়েছে বুকের মধ্যে, দেখো লাল হয়ে গেছে। বলছে মিঠুদা সত্যের সীমা আছে, সিনেমা বলে কি ফল তোলে কি অর্জন এবার মারতেই থাকবে আমাকে? কী হয় একটা সেই সময়টা উত্তেজনা চলে আসে। তো ওই সময় অঙ্কুশ আমাকে যা মেরে ফুলিয়েছে, হাতের এই দুটো অংশ আর বুকে। এরকম একটা অ্যাকশন সিকোয়েন্স করছি ফার্স্ট টাইম বলেই হয়তো আমার এতটাই মানে এতটা থ্রিলিং লেগেছে। এরকম শুয়ে আছি, ভিলেন এসে ঝাঁপাচ্ছে, মারছে, এই করছে। অঙ্কুশ, আই এম নট গোইং টু লিভ ইউ, আমি এর জন্য পরে তোমার থেকে বদলাটা নেব। না তুই আমাকে মারতে পারবি না আমার ভালোবাসা বাজি। রূপশ্রীর খবর কি? রূপশ্রী রূপশ্রীর সঙ্গে আমার আগে পরিচয় ছিল। লাস্ট মোমেন্ট শুটিংয়ে বেশি দিন বাকিও নেই, তখন কিছুতেই আমরা সিলেকশন করতে পারছি না, তখন আমি ওকে অফার করলাম। তো একদিন হঠাৎ করে আমাকে বললো যে ও কেন সিনেমায় করছে না, ও কিছু করতে পারে। তো আমি নতুন যে সিনেমাটা করছি সেটার জন্য হয়তো ওকে আমি কনসিডার করতে পারি। তাই বললাম যে তুমি আমাকে কনসিডার করছো, কিন্তু আমি ফিল্মটাকে কনসিডার করতে পারি। আমি এত ভয় পেয়ে গেছিলাম, আমি বললাম না আমি করবো না, প্লিজ আমি পারবো না করতে। প্রথমে রাজি ছিল না, বলছিল যে এই কাজ আমি এত করতে পারবো কি না। তখন আমরা সাহস জোগালাম, কেন পারবে না করতে। দাদাকে, মাকে, ইনফ্যাক্ট আমার পুরো ফ্যামিলি মেম্বার্সকেও বললো যে না কেন পারবে না, মানে পারবে না বলে কিছু হয় না, লেটস ট্রাই, একবার ট্রাই করেই দেখি। You are my story, my only story. You are my love, I'm in love. You are my story, my only story. You are my love. হাই, হাই, কি করছো তোমরা এখানে? এই আড্ডা টুকটাক। ওর নজর ঠিক হিরোইনের দিকে, আমি কিন্তু খেয়াল করিনি। ক্যাবিতে মনে আছে তুমি জুতো, কোথায় জুতো নেই? আমার দুটো জুতো হারিয়েছে। দুটো জুতো হারিয়েছে আমার। সবচেয়ে হচ্ছে আমার হিরো, মানে ও এত আত্মভোলা, ও দেখি শুটিং করে বিচের থেকে শুটিং করে ফিরছি খালি পায় কেন বলে ওই জুতো নিয়ে গেছিলাম, জুতোটা চুরি হয়ে গেছে। জুতো দ্বীপে চুরি করলো কি? জুতো তো আমরাই আর কি চুরি করলো। অ্যাকচুয়ালি ভয়তে বলতে পারছি না, জুতোটা উডল্যান্ডের জুতো ছিল, ওরা ভুলে থুয়ে চলে এসে। ও মানে শ্যুট করার পরে মনে ও হাঁটতে স্টিমারে উঠে পড়েছে। তোর সোহাগ ছাড়া শব্দ হারা পাগল পাড়াই তোর ইশারাতে দিখারাতে ভীষণ তাড়ায় জীবন। আচ্ছা, সবচেয়ে বেশ ভালো হয়েছে, আমি এসছি, শুটিং কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্যাক আপ হয়ে গেছে। তো এবার আমি পুরো ওখানে বিচে পুরো জুতো খুঁজে যাচ্ছে। সে আমাকে বলছে কি যে কি করছো? আলাম আমার জুতো হারিয়ে গেছে, জুতো খুঁজছি। তো বলছি কি এক কারণটা গুলিয়ে নাও না। ওখানে আমাদের প্রোডাকশনের একটা যাই না, একটা পরে জানতে পারলাম থাই প্রোডাকশন কারণ ছিল। তো জুতোটা গলিয়ে নিলাম। এবার গলিয়ে নিয়ে যেই আমি উঠতে যাচ্ছিলাম লঞ্চেই তো নাকি স্পিডবোর্ডে, হ্যাঁ স্পিডবোর্ডে উঠতে যাচ্ছিলাম, আমাকে এসে বলছি কি রে, এক্সকিউজ মি ম্যাম, I think this is my shoes. Okay, please take it. বড়ই বাজে সকাল সাঁঝে ভিড়ের মাঝে তোর থাকা, খুঁজবো তোকে কোন মুলুকে।
আমি দাঁড়াতে পারবো না, আমার কিন্তু পা ব্যথা করছে। প্লিজ চলো এই বয়সে তোমাদের কিছু পা ব্যথা করে? আমার তো বয়স কত তোমার? চলো না। চলো কোথাও গিয়ে বসি, চলো। এই পথ চলা যাবে না থেমে, ডাকছে শোনো না স্বপ্নের হাইওয়ে। এই সারাক্ষণ কাজে এতে বয়স হচ্ছে না ভাই? না, জায়গাটা খুব সুন্দর। ফেরারি ডানায় চাই হারি। মনে পড়ছে আমাদের এই ব্যাংককে আমাদের এই পথ চলা গানে আমাদের সিঁড়ি ছিল। আরে ওই গানটা, কোনটা? এই পথ চলা বাইক নিচে রেখে অঙ্কুশ ওপর থেকে শটটা দিচ্ছে, একটু বাইকে বসে আছে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নেমে একটা শট ছিল, সিঁড়ি দিয়ে নেমে ওর কাছে গিয়ে সং সিকোয়েন্স। ইউনিভার্সিটি ব্যাংককের ব্যাংকক ইউনিভার্সিটিতে। ওই শটটা দারুণ জায়গা কিন্তু ছিল। জায়গাটা কিন্তু যাবে না থেমে, ডাকছে শোনো না স্বপ্নের হাইওয়ে। ও থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে ওখানকার মানে খাপাংখা মানে ওটা হচ্ছে মানে ধন্যবাদ। হ্যাঁ, তা আমরা প্রথম গিয়ে তো আমরা এত বুঝতাম না, আমরা হয়তো ট্যাক্সিতে বলছি এক, ওরা শুনছে এক, তখন আমরা আমাদের মতন বাংলা ভাষা যা ইচ্ছা বলে যেতাম, একটা হাসাহাসি হতো। শুটিং করতে যাওয়ার 1 মাস আগে আমি বম্বের যে ক্যামেরাম্যান ছিল, সেই ক্যামেরাম্যান, কোরিওগ্রাফার বাবা যাদব, আমি, আমার এক বন্ধু সঞ্জয়, 4 জন মিলে আমরা 6 দিনের পুরো ট্রিপ করেছিলাম। ব্যাংকক, ক্রাবি, পাটায়া, টোটাল সব আমরা ফটোশ্যুট করে ওখানে করে আমরা সিলেকশন করেছি যে কোন কোন জায়গায় শুটিং করব। এই পথ চলা যাবে না থেমে, ডাকছে শোনো না স্বপ্নের হাইওয়ে। শুরুতে এখন কি ব্যাপার বলতো, আমি কত ই করব। তুমি বসো, ওর জন্য আমাদের খিদে পেয়েছে, আমি খেয়ে আসছি, প্লিজ তুমি বসো। ওয়েট করো। I'm in love, উপর থেকে শাহরুখ খান, sorry, ভিতর থেকে আমরেশ পুরী। only sorry. লাইন করতে চাইছো? লোকে বলে আমি যার পেছনে লাগি তার পেছনে নাকি আদা জল খেয়ে লাগি। কমেডি ভিলেন, কারণ মানুষ না এখন রাফ টাফ জিনিসটা নেয় না, এবং সেটাকে হাসাতে হাসাতে যদি কোনো কিছু দেওয়া যায়। তুমি এই ছবিতেও একটা বেশ সুন্দর চরিত্র, যে চরিত্র একটা হিডেন থাকবে, পরে বোঝা যাবে যে চরিত্রটা কী। এই ছবিতে রণিতার 3খানা ক্যারেক্টার অ্যাট এ টাইম আছে, কমেডি, গুড ম্যান অ্যান্ড ভাই মনে মেলা কি ব্যাড গাইস, আমরা 3 জন রয়েছি এখানে। ভাবি রে কেউ আমাকে অবিশ্বাস আসলে ব্যাড বলে কিছু হয় না, প্রত্যেকটা চরিত্র যা স্ক্রিপ্টে লেখা থাকে তাকে বিশ্বাসযোগ্যভাবে সেটা বলতে হয়। এখন সেটা লাইন অনুযায়ী এবং স্ক্রিপ্ট অনুযায়ী তাকে সেটা যদি সে বিশ্বাসযোগ্যভাবে করে, সেটাই তার কাজ, তাহলে কখনো সে হিরো, আবার কখনো সে ভিলেন। তোমার পুত্র স্নেহ বা অন্যান্য দিকগুলো, হ্যাঁ, সেটা আমরা সদ্গুণের মধ্যে এক্স্যাক্টলি, এবং সেটাই বাবা তার ছেলেকে ভালোবাসে, তার জন্য যে কোনো এক্সটেন্টে যাবে। এটা এক্স্যাক্টলি, যে ওটা যে বিশ্বাসযোগ্যভাবে ভালোবাসে, ও তো এরকম নয় যে ওখানে একটা ভিলেন হওয়ার জন্য সে বলছে। আর 2 নম্বর হচ্ছে যে পীযূষ, ওর সঙ্গে আমি প্রথম ছবি এটা, এবং আমার ওকে খুব সিনসিয়ার মনে হয় যে ও প্রত্যেকটা শুটিংয়ে থাকে। আমার মনে হয় যে ও খুব সিনসিয়ার, এবং ওর মধ্যে একটা কাজ করার ভয়ঙ্কর রকম একটা আছে, যে একটা কাজ করতে হবে এবং এটাকে সাকসেসফুল হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি অফিস থেকে ফোন আসছে, ওয়েট করে করে তুই অঙ্কুশকে ফোন লাগিয়ে। হ্যাঁ আমি আসছি, আমি তোর অঙ্কুশকে ফোন লাগিয়ে কোথায় আছি দেখেন। ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে ওকে, সাবধানে যেও তুমি। ওকে। উফ, আমার তো খেয়ে দিয়ে আমার মনে হচ্ছে হজম হয়ে গেছে, আবার খিদে পাচ্ছে। কত দূরে নীল নগরে যাচ্ছে উড়ে দূর আকাশ। শি ইজ আ ভেরি নাইস পারসন, ভেরি নাইস টু ওয়ার্ক উইথ। ভীষণ ওর কাছ থেকে অনেক শিখেছি আমি, কেননা তো আই এম আ নিউ কামার। কিছু কিছু জায়গায় টেনশন হয়েছে, কিছু কিছু জায়গায় ডায়লগ ডেলিভারি করতে প্রবলেম হয়েছে, তো সেসব জায়গায় আমাকে ভীষণ হেল্প করেছে, খুব হেল্পফুল। অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টার শি ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস। মায়া জাল
अंकुश ही इज़ अ वेरी ब्रिलियंट एक्टर একটা হয় না যে বর্ন ট্যালেন্ট একটা হয় না যে ভগবানের দেওয়া কিছু ঈশ্বরের দেওয়া কিছু হ্যাঁ তো ওর মধ্যে আমি ওই জিনিসটা দেখেছি আমরা মাঝখানে পলতায় শুট করছিলাম, বাইরে একটা বিরাট ক্রাউড হয়েছে এবং আমাদের অভিজ্ঞতা বলে যখন নাকি এরকম একটু শহর থেকে সরে গিয়ে শুটিং দেখার জন্য ওপেন স্পেসে ক্রাউড জমা হয়, সাধারণত প্রচুর উৎসাহব্যঞ্জক কথাবার্তার সাথে প্রচুর টিটকিরিও আমাদের অনেক সময় হজম করতে হয়, স্পেশালি নূতনদের। অদ্ভুতভাবে অঙ্কুশ একটা করে শট দিচ্ছে, ক্রাউড থেকে চিৎকার করে বিভিন্ন হিরোর নাম বলা হচ্ছে আর বলা হচ্ছে একদম এর কাছাকাছি। এটা ওর পক্ষে যেরকম আনন্দের, আমাদের এই ছবির পক্ষে আনন্দের এবং আমার ধারণা বাংলা ছবির পক্ষেও খুবই আনন্দের যে আমার ধারণা সত্যি সত্যি খুব ভালো একজন হিরো বাংলা ছবি পেতে চলেছে। চমৎকার একটা চেহারা রয়েছে ওর, খুব সুন্দর একটা মুখ, যেটা ওর অল্প বয়সে শুধু ইনোসেন্স নয়, সাথে একটা টাচ অফ ম্যাচুরিটিও রয়েছে ওর বয়সের মতো করে। অ্যাক্টিং ওর বয়সের জায়গায় বা নূতনদের যেখান থেকে শুরু করেছে বা প্রথম ছবির ক্ষেত্রে যে জায়গায় থাকে তার থেকে অনেকটাই এগিয়ে আমার মনে হচ্ছে প্লাস পয়েন্টে রয়েছে এবং ভীষণ শেখার ইচ্ছে এবং বাধ্য। যে অভিনয়টা তারা করেছে, আমি যে কটা সিন তাদের সঙ্গে করেছি বা আমি যেটা যে দেখেছি, এনর্মাস, খুব ভালো, ভেরি গুড। রনিদা সুপ্রিয়দা দুজনেই অ্যাজ আ পার্সন দুজনে তুলনা হয় না। ফার্স্ট ডে অফ মাই শুটিং তো রনিদা কেম অ্যান্ড স্মাইল্ড, হ্যাঁ হ্যালো এরকম, মানে আমি ঘাবড়ে গিয়ে রনিদাকে প্রথমে অ্যাপ্রোচ করতে পারিনি, রনিদা নিজেই হেসে বললো হ্যালো ভালো আছো এরকম। আর সুপ্রিয়দা ভীষণ মজাদার মানুষ, মুভিতে তো মজার রোল করেই দেখেছেন, কিন্তু অফ স্ক্রিন বিশ্বাস করুন একদম ওই রকম। সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। করাবিতে না, যেখানে তুমি এতটা খাবার অর্ডার করে শেষে কিছু খেলে না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে অঙ্কুশ তুমি এত খাবার অর্ডার করছো কার জন্য, তুমি বললে যে না আমি খাবো। আচ্ছা ঠিক আছে তুমি খাও, আমি খালি ওয়েট করছিলাম, মানে ব্যাংককে কোন একটা রেস্টুরেন্টে ছিল না আমি খালি ওয়েট করছিলাম যে খাবারগুলো আসুক আর আমি দেখি যে কেমন ভাবে খায়। হ্যাঁ তারপর যে একটা খাবার এলো, ওই কি জানো কি স্যালাড ছিল একটা, সিজার স্যালাড ও অর্ডার করলো। এবার সিজার স্যালাডটা এলো পুরো ঘাস পাতা দিয়ে ভরা। লাস্টে তুমি জিজ্ঞাসা করছিলে যে আচ্ছা এটাই কি খাবো, ঘাস পাতা এটাই কি খাবো। মুখ চোরাই ছেঁড়া পেল ভাষা, রাত্রি দিন অন্তহীন কাছে আসা, ভাসতে বসেছি তোকে বলেছি ঢেউয়ের নাম। ভয় পেয়ে গেছি আমি সত্যিকারে। কিন্তু ব্যাপারটা কি, তোমরা আমাকে ছেড়ে এখানে কেন এসেছো? আরে লেট করছিলে তাই, তোমার জন্য ওয়েট করছিলাম আমরা। তোমার জন্যই ওয়েট করছিলাম। বসো। আচ্ছা দেখো ওর জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করে আমাদের উপর কিরকম ব্লেমটা দিচ্ছে। এটা আরে একটু দেরি হতেই পারে, কি রে বাবা, ট্রাফিক, দিস ইজ নট ডান। ইউ পিপল ডোন্ট নো ক্যালকাটা ট্রাফিক। আরে ক্যালকাটা ট্রাফিক সো হোয়াট, বুঝতে পেরেছি, ঠিক আছে মাই মিস্টেক। আচ্ছা খাবারটা কিন্তু ওর সাথে আমাদের খাওয়া হলো না। ওকে মানে হয়ে গেছে খাবার হয়ে দিস গেছে। ইজ ব্যাড বাডি। আমরা খাবার জন্য কারোর জন্য আমরা নই, বাই দ্য ওয়ে খাবার জন্য আমরা কারোর জন্য ওয়েট করি না, খাবার ওয়েট জন্য। করলাম কিছুক্ষণ দেখলাম, ব্যাস, অত ভদ্রলোক নেই, অত এক্সপেক্ট করো। हाँ विलेन के साथ क्यों खाओगे, हीरो हीरोइन तो अपना ही मतलब चलता है तुम लोग, है ना। আচ্ছা অ্যাজ ফার অ্যাজ অঙ্কুশ ইজ কনসার্ন, একটা নতুন ছেলে প্রথম ছবি যে কোনোদিন ক্যামেরা ফেস করেনি, সে এত সাবলীল হতে পারে। এবং শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রে আমি বলছি না, ও কিন্তু নাচ বলুন এবং একটা গানের সিকোয়েন্সে এক্সপ্রেশন দেওয়া, কমেডি তো মানে অসাধারণ। খেলবি যদি প্রেমের খেলা দেখ না করে প্রেমের লাভে লোক। अच्छा ठीक है, आप लोग अभी बैठ के बातें कीजिए, मैं जा रही हूँ। ভেঙে ঠ্যাং উঠে ফেরে ঝপাং করে ধে প্রেমে ঝাঁপ দে।
ওরে তুই প্রেমের গালে চুম্মা দে। অঙ্কুশের মতন রূপশ্রী ব্যাপারে বলছি, ওর সঙ্গে আমি প্রথম কাজ করলাম, প্রচণ্ড প্রফেশনাল মেয়ে, আর অ্যাক্টিং ওয়াইজ শি ইজ সুপার। কিছু কিছু ক্ষেত্রে আমি জানি না এটা আমার মনে হয়েছে, আপনাদের মনে হবে কি না, ওর মধ্যে কোথায় যেন একটা ঐশ্বরিয়া, কোথায় একটা বিপাশা লুকিয়ে রয়েছে, এটা আমার মনে হয়েছে। মানে মানে এটা নিতান্তই কিন্তু আমার কথা, এটা আপনাদের কথা একদমই বলছি না। ওর চোখ দুটো অস্বাভাবিক রকম সুন্দর। পল্লবী, কে? আমি আই লাভ ইউ। রুমের মস্তি চিরকাল মনে থাকবে। কোথায় ও? সেকেন্ড হাফে তোমার এই সাডেন ক্যারেক্টার চেঞ্জটা, হ্যাঁ, মানে মানে ওটার জন্য আমি বলবো থ্যাঙ্কস মিঠুদাকে। এ প্রেমে যত ঢং, স্বপ্নের তত রং, প্রেমটা রাখতে রঙিন দু চোখ বেঁধে নে। আমি পেকচাপ করলে সুনামি বয়ে যাবে, কি ভেবে চুকিয়ে বলে। হৃদয় জুড়ে ঝড় তুলছে কুনাল, মোনালি, শ্রেয়া। ডিস্কো থেকে প্রেম ছুঁয়ে যায় অভিজিতের মায়া। জিৎ গাঙ্গুলি মানে ফাটাফাটি, আর কোনো কথাই হবে না। জিৎ গাঙ্গুলি যে গান যখনই শোনা যায় সবই একদম সুপার হিট। প্রিয়র সঙ্গে প্রসেনের গানের গুগলি, গিটার স্ট্রোকে সেঞ্চুরিতে জিৎ গাঙ্গুলি। কিছু মাস আগে একদম সকালবেলা মিঠুদার ফোন আসে, মানে পীযূষদা হচ্ছে আমাদের মিঠুদা, আমরা আদর করে মিঠুদা বলি। সো মিঠুদার ফোন এলো 8:30 9টার সময়, জিৎ একটা ফাটাফাটি স্ক্রিপ্ট আছে, মিউজিক করতে হবে। জিতের সঙ্গে কাজ করা বহুদিন ইচ্ছা ছিল, গত ছবিতে নীলাকের চাঁদিতে জিৎ করেছে এবং সুপার গান দিয়েছে। জিতের সম্বন্ধে কিছু বলা মানে মানে অনেক কম বলা। মিঠুদার মধ্যে ভীষণভাবে একটা পজিটিভ, একটা সামনে উনি এলেই একটা ভীষণভাবে আমি পজিটিভ একটা ফিল করতে পারি। মানে তা জিতের সঙ্গে সেই কম্বিনেশনটা ভালো হয়, জিতকে বোঝালে জিত সেই হিসাবে সুর করে, সেই হিসাবে আমরা বসি, চেঞ্জ হয়, অনু হয়, অনেক সময় মন কষাকষি হয়। আবার গান যখন সুরটা ভালো হয়ে যায় তখন দুজনকে জড়িয়ে ধরি। যেটা তুমি বলো যে জিৎ এই সিচুয়েশনে গানটা হবে, সেটা কোনোদিন চেঞ্জ হয় না। না আমি এটা কিন্তু খুব দরকার, জানো তো। মানে আমি যখন গানটা তৈরি করছি তখন তো আমিও তো ভাবি যে মিঠুদা এইখানটা বললো যে এখানে বাইক চলছে, এই পথ চলা, পিকচার দেখেছো? হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এই যে স্পিডটা, এই ব্যাপারটা, এটা বাইকটা দেখলে তখন তোমার ওই ফিলটা আসবে। এই পথ চলা যাবে না থেমে, ডাকছে শোনো না। এবং এই গানটি যখন কম্পোজ করা হয়ে গেল তখন মিঠুদা আমায় জিজ্ঞেস করলেন কে গাইবে, তখন এক চান্সে আমার ওর কথাই মনে হয়েছে, কুনাল এবং গায়ত্রী। এই পথ চলা যাবে না থেমে, ডাকছে শোনো না, স্বপ্নের হাইওয়ে। সবথেকে বড় কথা, এখানে প্রিয় যেভাবে গানটি লিখেছিল, তার উচ্চারণ, তার এক্সপ্রেশন সব নিয়ে এটা ভীষণভাবে মেহনত করেছে। অচেনা পথে চলো দুজনে, সিনটা ডিমান্ড করছি ওই এক্স্যাক্টলি। এবার যদি তোমার ধরো ওই মানে বাইকের সিন ছেড়ে তুমি যদি অন্য একটা কোনো কিছু করছে, বসে গাইছে, ওই এনার্জিটা তখন পাওয়া যায় না। যে যে সিকোয়েন্স তুমি তৈরি করেছো গানের জন্য, গান রেকর্ড করার পরে আমি যেগুলো দেখেছি, আমি ছবির গান করে কিন্তু ছবির সিকোয়েন্স অনুযায়ী, মানে ছবিতে ডিমান্ড করছি কি গান, কোন সময় কি জিনিস। কারণ আমি হুট করে একটা গান দরকার, গান রাখতে হবে বলে গান ঝুলিয়ে দিলাম, সেটা ব্যাপার নয়। যেরকম সিচুয়েশন, মানে ফিল্মের যেরকম সিচুয়েশন, ঠিক সেই রকম সিচুয়েশনে আমাদের মিউজিক কিন্তু, আমাদের গান সেরকমই দেওয়া আছে। ফিল্ম দেখলে কোথাও মনে হবে না যে সিনেমার স্টোরি আলাদা যাচ্ছে আর মিউজিক আলাদা যাচ্ছে। ওই যে আমাদের যেটা হিরো ইন্ট্রোডাকশন গান, হ্যাঁ 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 হ্যাঁ, কেল্লা ফতে, আমি মনে করি আমার 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 ব্যক্তিগত মতামত, একটা ছবির ফার্স্ট হচ্ছে একটা সুন্দর স্ক্রিপ্ট, দেন সং।
খোল নে কৃষ্ণ নাম বল হরি মহল্লা বল বল বাজা খোল নে কৃষ্ণ নাম বল হরি বল মহল্লা বল বল হরি বল নে কৃষ্ণ নাম বল হরি বল আজ নাচে গানে রং তামাশায় করবো এবার কেল্লা ফাতে মহল্লা বল আর বাজা খোল নে কৃষ্ণ নাম বল হরি বল মিঠুদা বললো যে দেখ ছবির নাম কেল্লা ফতে, মাইন্ড ব্লোয়িং। মানে এখন বাংলা ছবি ডেফিনেটলি কেল্লা ফতে, তো ছবির নাম যদি কেল্লা ফতে হয় ডেফিনেটলি ভালো হবে। তো সঙ্গে সঙ্গে আমি ঘুমোচ্ছিলাম, তখন মিঠুদার ফোন আসার আগে ধর্মর করে উঠে গিয়ে গিটারটা হাতে নিলাম। হাতে নিতেই প্রথমেই এই সুরটা আসে, এটাই মিউজিক পার্টটা করলাম। ফোনেই বম্বে থেকেই মিঠুদাকে শোনালাম, মিঠুদা এরকম হয়েছে, আরে ফাটাফাটি। আমি পরশু দিন বম্বেতে আসছি। জীবনের কি মানে জানে প্রেম জানে রে, নেচে যা বেঁচে যা ভেসে যা প্রেম জোয়ারে। এবং এই গানটি যখন আমি কম্পোজ করি, মিঠুদা বলেন যে এই গানটা তোমাকেই গাইতে হবে। আমি সবসময় গান গাইতে চাই না, কারণ আমি ভাবি যে এই গানটা এটা কি আমার গাওয়ার কথা, না আমি নিজের গান বলে আমি গেয়ে ফেললাম গানটা, এরকম যাতে না হয়। তো মিঠুদা যখন বললো যে জিৎ তুমি ট্রাই করো, আমি বসবো তোমার সাথে স্টুডিওয়ে, তুমি এই গানটা ফাটিয়ে দেবে। কি পাবি কি হারাবি তা ভেবে লাভ কি পাবি, ও নাম বলছে সব ভুলে কৃষ্ণ নাম মেরে বাবা। এটা কিন্তু আমার খুব আশা আছে সবাই নাচুক হলের মধ্যে। এটা এই গানটা শোনাবো না, মানে এই গানটা সবার লাস্টে পিকচার করেছি। তুমিও বলেছিলে মিঠুদা এই গানটা সবার লাস্টে পিকচারেশন করো। আর ওটা আমার মাথায় ছিল, মানে এটা কি মানে এটা করতে হবে, মানে দেখো সবকিছুর মধ্যে একটা লাস্টে থাকে হচ্ছে অর্থনৈতিক ব্যাপার থাকে, একটা বাংলা কিন্তু কি হয় ভেবে ফেললে না ওটা না কমানো যায় না। তুমি প্যাশন নিয়ে কাজ করো, তোমার কাছে মানে তখন অর্থ এগুলো সব সাইডে হয়ে যায়। তখন পারছি না, কিন্তু মনে মনে না করতে হবে। হ্যাঁ তখন ওই যখন ফ্লোরে থাকি তখন মানে ড্যান্স ডিরেক্টর বলছে দাদা ये कम करने से अच्छा हमको जो खर्चा करेगा वो पिक्चर में देखना चाहिए। करेक्ट। हमको डैमेज नहीं चाहिए। करेक्ट। जो करेगा उसको पिक्चर में देखना चाहिए। करेक्ट। সেটা কি করে ছবির গানটা কোনো কম্প্রোমাইজ করিনি। ওই গানটাতে 5 দিন আমার রিহার্সাল হয়েছে, 5 দিন 10 ঘন্টা করে রিহার্সাল হয়েছে ডেলি। পড়ে যেতাম নাচতে নাচতে, ফেন্ট হয়ে যেতাম মাঝে মাঝে। আমাকে যে কোরিওগ্রাফার শঙ্করিয়া মাস্টারজি, তা আমাকে টেনে তুলতো, বলতো যে তুই যদি মরেও যাস আমার কাছ থেকে কোনো মায়া দয়া আশা করবি না, কেননা উই হ্যাভ ভেরি লিমিটেড টাইম ইন হ্যান্ড, মাত্র 5 দিন। 6th ডে থেকে আমাদের শুটিং আছে, তো তুই যদি এখন ফেন্ট হয়ে যাস, তুই যদি এখন বমি করতে থাকিস, তুই যা খুশি কর, আমার কাছ থেকে কোনো মায়া আশা করবি না, কোনো দয়া মায়া আশা করবি না, যে আহারে ছেলেটা পারছে না, তো তোর যদি পাও ভেঙে যায় পা জোড়া লাগিয়ে করবো, আমাকে বলেছিল। ওর ডান্স খুব সুন্দর লেগেছে। At least we hope it's better than before, because it's been a long time since we have seen such movies. আর ডান্স স্টাইলটা অনেকটাই মানে আমাদের বেশ অন্য নিউ স্টাইলের হয়েছে। ডান্স স্টাইলটা খুব সুন্দর, মানে পুরোপুরি নিউ স্টাইল একদম, যেটা আগে কোনো বাংলা ছবিতে দেখা যায়নি এই ডান্স স্টাইলটা। মানে বাংলা সিনেমা এরকম ডান্স দেখা যায় না। অসম্ভব ভালো পিকচার, মানে অসম্ভব ভালো, আমি কিছু বলার নেই। খুব मेहनत করে ট্রেনিং, এবং মাস্টারজি বলছে যে पीयूष जी हम इतना लेबर अभी तक कोई गाना में नहीं दिया। আজ যখন দেখি গানটা ভীষণ ভালো লাগে, দারুণ লাগে, আর গানটাও খুব রকিং, ফাটাফাটি। জিদ্দার মিউজিক তো ফাটাফাটি। অ্যাজ এ কম্পোজার বা পার্ট অফ দ্য ফিল্ম, তো আমার মনে হয় যে কতটা ভালো করে, মানে আমি তখন ভাবি যে এনাকে যদি কাজ দিই, যেন ঈশ্বর আমাকে আরও মানে আশীর্বাদ করুন, যাতে আরও ভালো কাজটা আমি দিতে পারি এনাকে। মনে হয় যে তোমাকে আমি 4টে গান শুনেছিলাম, তুমি বলে না আরও ভাবো,
রোমান্টিক গানটা যখন চাঁদ তারাতে হ্যাঁ, গানটা, চাঁদ। জিৎ আমার একদম একটা গান এমন চাই যাতে আরো মানে আমার মনে পড়ছে গানটা গান করি, মানে তখন ওয়ার্ডস হয়নি। না তুঝে জান বুলাতে कैसे बताऊं मेरी जान ला 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 ले ला 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 ले ला ले ले ला ले ले ला दिल कैसे बुला जाने तुम्हें कैसे जाना এরকম তোমায় শুনেছিলাম তখন লালা করে এরকম করে বলে এই গানটাই সেই গান। I'm in love, you are my sorry, my only sorry. You are my love. I'm in love. You are my sorry, my only sorry. You are my love. জয় বড়ুয়া ওর ভীষণ বা আই এম ইন লাভ যে ইংলিশ পোর্শনটা আছে ও গেয়েছে। You are my sorry, my only sorry. You are my love. শ্রেয়ার কথা যতটাই বলি ততটা মনে হয় অনেক কম বলা হচ্ছে, এতটাই মানে কোকিল কণ্ঠী যাকে বলা হয়। চাঁদ তারাতে কোন পাড়াতে, ফার্স্ট লাইনে টেক হয়ে গেছে। আমাদের ক্র্যাবিতে শুটিং হয়েছে, কাহনা পেয়ারে ক্র্যাবিতে শুটিং হয়েছিল। আমাদের বাংলা ছবি এখন ক্র্যাবিতে শুটিং হয়নি। ইজ মানে মারাভেলাস জায়গা, মানে কি বলবো, কল্পনা মানে আপনারা যখন ছবিতে দেখতে পারবেন দেখতে পারবেন। You are my sorry, my only sorry. You are my love. আমি জাস্ট ভেলার ওপরে উঠে আমি জাস্ট জল দেখছি চতুর্দিকে, যে শার্ক নেই তো, শার্ক কোথায় নেই তো। আমি অঙ্কুশকে জিজ্ঞাসা করছিলাম, অঙ্কুশ তুমি এরকম দাঁড়িয়ে রয়েছো, আমার মনে হচ্ছে না ছোট ছোট শার্কগুলো এসে আমাদেরকে এরকম নিচ থেকে ধাক্কা দিয়ে আমাদেরকে টেনে নিয়ে চলে যাবে, প্লিজ তুমি মাঝখানে থেকো, আমাকেও তুমি মাঝখানে রেখো। ওহ, প্রেমের গালে চুম্মা দে, এই গান জিৎ যখন করে শোনালাম আগে, সত্যি। আচ্ছা, এটা দুপুরবেলা করেছিলাম না আমরা, কখন ওটা বলেছিল তুমি আমায় বলে যে জিৎ এরকম একটা গান চাই যেখানে পুজোর প্যান্ডেলে বাজবে, আমার মনে আছে সবাই নাচবে, মানে ইয়ং সবাই ছেলেরা নাচবে, একদম। হলে তো একদম সিটিপিটি পড়বে, গান শুরু হবে, হলে এসে ইয়ং ছেলেরা সিটি একদম মারার সামনে একদম ড্যান্স একদম করবে। একদম। খেলবি যদি প্রেমের খেলা দেখ না করে ভাব, প্রেমের লাভে লোকসানে মন নিস না কোনো চাপ। খেলবি যদি প্রেমের খেলা দেখ না করে ভাব, প্রেমের লাভে লোকসানে। মিঠুদা বলল এমন একটা গান যেটা কমেডি থাকবে অথচ প্রেমের গান হবে। ছাপাং করে দে প্রেমে ঝাঁপ দে, ওরে তুই প্রেমের গালে চুম্মা দে, ওরে মন নরম গালে চুম্মা দে। সিচুয়েশনগুলো এরকম যে সঙ্গে একজন ভিলেন থাকছে, সেই ভিলেনেরকে ব্যঙ্গ করে কিছু লাইনস থাকবে এবং তার সাথে এই ধরনের অ্যাক্টিভিটিস থাকবে এবং গানটা খুব মজাদার হতে হবে, রিদমিক হতে হবে। ওরে তোর প্রেমের গালে চুম্মা দে। হঠাৎ অভিজিৎ দা বললো, জিৎ আমি একটা চুম্মা দিই। আমি কি বলছো কি? বলে হ্যাঁ, আমি তো কাউকে দিচ্ছি না, আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে দিচ্ছি। হঠাৎ করে অভিজিৎ দা দেখলাম 100টা চুম্মা দিয়ে দিল। ওরে তোর মিঠুদাকে আমি সিডিটা করে পাঠালাম, তো বললো জিৎ গানটা খুব ভালো হয়েছে। জীবনটা মেলা রে ভাই, মেলা যে বন্ধু, আবিরে বন্ধু সাথী, তবেই ভোলাম। আমি একদমই গাইতে পারি না। কীরকম যখন জিৎ বম্বে পৌঁছে গেছে আমাকে সুর পাঠিয়েছে, আমি সেটা গান লিখেছি, আমার মনে হচ্ছে আমি ভালো লিখেছি। পথে দেখা কোনো বন্ধু সাথী, এ পথে হারায় যদি। মিঠুদাকে গানের লেখাটা দেখালে মিঠুদা আমাকে হয়তো বললো সুর করে শোনাও,
আমি শোনাতে পারলাম না। এরকমই একটা গান নিয়ে মিঠুদার সাথে আমার একটু মানে মতবিরোধী হয়েছিল বলতে গেলে। মিঠুদা বলছিল গানটা ভালো লাগছে না, মানে তুমি জিতের কাছ থেকে শোনো, তোমার ভালো লাগবে, তারপর আমাকে বলো। বাংলার ফোক, পাঞ্জাবি ফোক, এই সব কিছু নিয়ে গুজরাটি ফোক, এই সব কিছু মিলিয়ে গানটাকে তৈরি করা হয়েছে। পরবর্তীকালে গানটা রেকর্ডিং হওয়ার পর মিঠুদা বলল তুমিই ঠিক, আমি তখন গানটা বুঝতে পারিনি। আমি বললাম সেটা আমার অন্যদিকের ব্যর্থতা, আমি তোমাকে গেয়ে শোনাতে পারিনি। লাল গেন্দা ফুল, এইটা তোমার মোনালি অসম্ভব ভালো হয়েছে এবং প্রিয় কি সুন্দর লিখেছে লিরিক্সটা। এবং মেলার গানও প্রিয় খুব, মানে লিরিকটা ভীষণ ভালো লিখেছে। প্রিয়র সঙ্গে বসতাম, প্রিয় বলতাম প্রিয়দা আগে সিজনে শোনো তুমি, সে আমার যেন গল্পের সঙ্গে যেন গানের মিনিং থাকে। বড় গুণ এটা, প্রিয় সত্যি ভীষণ ভালো লিখেছে গানটি। লাল গেন্দা ফুল গানটার সময় মোনালি ঠাকুর আমাদের সিঙ্গার ছিল, মোনালি ঠাকুর আমাদের সিঙ্গার ছিল। ওই ভোমরার একটা স্বর ইয়ে আছে, ওটা কিছুতেই উচ্চারণ ঠিক হচ্ছে না, ভোমরা, আর হচ্ছে উচ্চারণটা হচ্ছে অন্যরকম, মানে ওইটা টেক করতে 2 ঘন্টা লেগেছে। হ্যাঁ, তখন আমি বলছিলাম যে এক কাজ করো জি, একটা ভোমরা নিয়ে এসে ছেড়ে দাও ওর কাছে, দেবো ও এমনিতেই ভোমরা দেখে ভোমরা চিল্লানো শুরু করে দেবে। মোনালি তো আমার ছোট বোন, ওর বাবা এবং ও আমার ভীষণ ক্লোজ। তো এর আগে অনেক ভালো ভালো গান গেয়েছে আমার জন্য। লাল গেন্দা ফুল যদি হয় গোলাপি এই রাতে, রাতের শেষে নতুন সূর্য নিশ্চয়ই দেখবে পীযূষ সাহার কেল্লা ফতে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই সমালোচনা করবেন, আমি কখনো বলবো না, কারণ সমালোচনা তো করবেন, আমি তত শিখতে পারবো, তত পরের কাজের জন্য আমি নিজেকে শুধরে নিতে পারবো। তো এই কেল্লা ফতে মিঠুদা যে ছবিটার নাম দিয়েছেন সেটাকে সার্থক আপনারা করবেন। ওই মিঠুদা যেটা বললেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কানে হাত দিচ্ছি এখন থেকেই আমরা। আর গান শুনবেন, ভালো মন্দ সেটা পরের ব্যাপার, শুনবেন, হলে যাবেন। ডিসেম্বরের 10 তারিখে পয়লা টিকিট হাতে, দেখা হবে পাশের সিটে পপকর্নের সাথে। কেল্লা ফতে, come on friend, করে দে, আরে কেল্লা ফতে।